নারীরা যেখানে ঘরের দুই পা বেরিয়ে স্কুল কলেজ বা অফিসেই নিরাপদ নয়, সেখানে বিদেশ ভ্রমণ তো প্রশ্নই ওঠে না। তবে সেই নারীরা আজ চার দেয়ালের মাঝে আবদ্ধ নেই, কখনো দলে আবার কখনো একাই চষে বেড়াচ্ছেন এই পৃথিবী। আর সেই সব সাহসী নারীরাই আমাদের নন্দিনী। আমি আজরা মাহমুদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বার্জার লাক্সারি সিল্ক নিবেদিত #নন্দিনীর আজকের পর্বে। টাকা জমিয়ে মানুষ সম্পদ গড়ে, তবে আমাদের আজকের নন্দিনী টাকা জমিয়ে বিদেশ ভ্রমণ করেন। ইতিমধ্যে তিনি 125টি দেশ ভ্রমণ করেছেন, আর তার ইচ্ছে স্বাধীনতার 50 বছরে 200টি দেশ ভ্রমণ করে রেকর্ড গড়া। আমার ছোটবেলাটা একটু ভিন্ন টাইপের ছিল। আমি একটু ডান পিঠে টাইপের ছিলাম, মার্বেল খেলতাম, ঘুড়ি উড়াতাম। আমার মনে হতো আমি যদি পাখির মতো আকাশে উঠতে পারতাম। 2000 সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি। সেটা ছিল আমার জীবনের প্রথম অভিযাত্রা। বাংলাদেশের মানুষের খুব কাছাকাছি আমি আসতে পেরেছি এবং আমার যে বিশ্ব অভিযাত্রার যে গল্পগুলো সেগুলো আমি তাদের কাছে শোনাচ্ছি এবং এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমার ইচ্ছে আমি স্বাধীনতার 50 বছরের মধ্যে 2021 সালের মধ্যে আমি বিশ্বের প্রতিটি দেশে বাংলাদেশের পতাকাকে পৌঁছাবো। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের নন্দিনী বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী নাজমুন নাহারকে। 125টি দেশ। জি, ও ওয়াও! মানে ইচ্ছাটা কিভাবে হলো? আমি ফিল করতাম যে আমি বাসার মধ্যে আমি পড়াশোনা করব না, আমি বাইরে পড়াশোনা করব। তারপরে আমি আস্তে আস্তে বইয়ের মধ্যে নিজেকে খুঁজতে থাকি। আমার ছোটবেলাতে বাবা আমাকে কখনো এক্সপেন্সিভ যে জিনিস সেটা আমাকে কিনে দিতেন না, সবসময় আমাকে বই কিনে দিতেন। তো আমার বেড়ে ওঠাটা সবসময় বইয়ের মধ্যে ছিল এবং বাবার উৎসাহ ছিল। বাবা সবসময় আমাকে বলতেন যে তোমার পথে যদি কেউ ঢিল মারে সেটা তুমি সরিয়ে তুমি তোমার সামনের লক্ষ্যস্থলে আগাবে। তো সেই দৃঢ় প্রত্যয় নিয়ে আমি ছোটবেলা থেকে আমি বেড়ে উঠেছি। শুনছি অনেক। মা সবসময় মাও আমাকে উৎসাহ দিতেন, মা আমাকে সহযোগিতা করতেন। তবে আমি বাবার সাথে খুব ঘনিষ্ঠ ছিলাম। তো আমার মাও ছিলেন, আমাকে সবসময় উৎসাহ দিতেন, কোনো কিছুতে আমাকে না করতেন না। যেমন আমি পিছে টেনে কেউ কি ধরেনি? পিছে যে টেনে ধরেছে সেটা ছিল সোসাইটি, যে সোসাইটাল যে বাইন্ডিং সেটা ছিল। যেমন আমি যখন স্কুলে যেতাম অনেক সময় অনেকে নানা কথা বলতো। তারপরে কলেজে যখন গিয়েছি, কিন্তু সেটাকে আমি কখনোই কানে নিতাম না। আমি সবসময় আমার লক্ষ্যস্থলে হাঁটার জন্য আমি হাঁটতাম। তো একটা বাবা এবং মায়ের যে সাপোর্টটা সেটা একটা বাচ্চার জন্য কতটা প্রয়োজন সেটা আজকে এখানে এসে আমি বুঝতে পেরেছি। যে আমার যে বেড়ে ওঠাটা সেটা সোসাইটির যে দেওয়াল ছিল, সামাজিক প্রতিবন্ধকতা ছিল, সেটাও কিন্তু সে ব্যারিয়ার দিতে পারেনি, ফিল করতে দেয়নি। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য আমি করেছি যে প্রত্যেকটা মেয়েকে আত্মপ্রত্যয়ী হতে হবে। এতগুলো দেশ ট্রাভেল করেছেন, সবচেয়ে পছন্দের দেশ কোনটা? প্রকৃতি খুব পছন্দ করি, তো সেটা আমার আইসল্যান্ড খুব ভালো লেগেছে। কারণ ওখানে জিওগ্রাফিক্যাল এত র নেচার আছে যেটা আমাকে খুব টানে। এবং সেখানে আমি দেখেছি যে হট স্প্রিং, তারপরে পাহাড়গুলোর যে কালারটা খুব ডিফারেন্ট কালার, তারপরে হচ্ছে টেকটনিক যে প্লেট আছে মাটির নিচে, সেটা ইউরেশিয়া মানে আমেরিকা যে প্লেট, সেটা পৃথিবীর আদিলগ্ন থেকে কিন্তু 5 ইঞ্চি করে ওটা সরে গিয়েছে। সেই জায়গার মধ্যে যখন আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তখন আমি ফিল করেছি যে আমি একটা জিওগ্রাফিক্যাল একটা ইন্টারেস্টিং বিষয়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। একটা প্রশ্ন কিন্তু সবার মনেই আসে, যেটা হচ্ছে যে মেয়ে বড় হচ্ছে বিয়ে করছে না কেন? জি, সেই প্রশ্নটা আসেনি? আমি আসলে বিয়েটাকে একটু ডিফারেন্ট ভাবে দেখি। কারণ হচ্ছে গিয়ে বিয়ে যদি হবে, আর যদি না হয় তাও কোনো সমস্যা নেই। কারণ মানুষের জীবন যে একই রকম ভাবে যেতে হবে তা কিন্তু নয়। যারা বিপ্লবী, বা যেমন আমি অভিযাত্রা করছি, অনেক মানুষ মহাকাশে যাচ্ছে, তো সেখানে আসলে এক একজনের ফিলসফি এক এক রকম থাকে। যাত্রা পথে তো অনেক ঘটনা ঘটে, তো এমন কোনো মুহূর্ত যেটা শেয়ার করতে চান আজকে আমাদের সাথে? পৃথিবী যে অভিযাত্রা করছি 125 দেশের 25 রকমের তাপমাত্রা, কখনো -38 যেতে হয়েছে, কখনো
প্লাস 50 ডিগ্রি টেম্পারেচার, যেটা সাহারা মরুভূমি থেকে আমি গিয়েছি। এই যে 1 নটিক্যাল মাইল থেকে আরেক নটিক্যাল মাইলে বডির যে চেঞ্জ, কখনো ঘুমের সময় খাওয়ার সময় ঘুম, এই যে র্যাডিক্যাল চেঞ্জ আমার শরীরের সাথে, এটার জন্য অনেক প্রস্তুতি আমাকে নিতে হয়েছে এবং অনেক ঘটনার সম্মুখীন হতে হয়েছে। কারণ আমি বেশিরভাগ দেশে আমি সড়ক পথে ভ্রমণ করি। সম্প্রতি আমি আফ্রিকার 15 দেশে আমি ভ্রমণ করে এসেছি সড়ক পথে। সেটা আমি শুরু করেছি মরিতানিয়া থেকে গাম্বিয়া, সেনেগাল, গিনি বিসাউ থেকে শুরু করে একদম নাইজেরিয়াতে যে আমি শেষ করেছি। সেই আফ্রিকা থেকে ইন্সপায়ার্ড হয়ে কি হেয়ারস্টাইলটা? জি, সেটা হেয়ার স্টাইলটা আমার আফ্রিকা থেকে আমি করেছি। এটারও মজার কিছু ঘটনা আছে। আচ্ছা, এটা কেন করেছি সেটাও জানতে চাই। এটা আসলে আমি টগোতে করেছি। টগোতে আমি যখন গিয়েছি, আমি আফ্রিকাতে যখন পা রেখেছি, তখনই আমি দেখেছি যে সব মেয়েদের মাথায় কিন্তু ব্রেড করা, ইভেন যে বাচ্চা তাদের মাথায় কিন্তু ব্রেড করা। তো আমার দেখে খুবই ভালো লেগেছে। আমি এর আগে যখন ওয়েস্ট ইন্ডিজের দেশে গিয়েছিলাম, আপনার ডমিনিকান রিপাবলিকে, সেখানে আমি করেছি। 2 বছর পরে আমি যখন আফ্রিকাতে এসেছি, সেটা আবার ঢালাওভাবে দেখলাম সমস্ত মেয়েদের মাথায় সেটা করা। তো আমার ইচ্ছে হলো যে আমার হেয়ার স্টাইলটা আমি চেঞ্জ করব। দুটো কারণে, একটা হচ্ছে ওদের কালচারের সাথে মিশে যাওয়া, এবং আরেকটা কারণ হচ্ছে কৌশল অবলম্বন হওয়া। আফ্রিকার অনেক জায়গা আছে যেখানে অনেক কিডন্যাপ হয়, উপরে পুরা ডেজার্ট, এবং অনেকে দেখে আমাকে হয়তো ভাবে যে ফ্রেঞ্চ, বা অনেকে ভাবে যে আমি স্প্যানিশ, কারণ ওখানে ফ্রেঞ্চ ছেলে মেয়েদেরকে অনেকে ধরে নিয়ে ডেজার্টে আটকে রাখে, কিডন্যাপ করে। তো সেটা থেকে আমি বাঁচার জন্যই আমি যখন কথা বলবো না, তখন কিন্তু আমার হেয়ার স্টাইলটা চেঞ্জ করলে তারা ভাববে হয়তো যে আমি হাফ তাদের দেশি বা হাফ অন্য দেশি। সেটার জন্য আমি করেছি। এটা পার্মানেন্ট না, এটা জাস্ট 1 and 2 মান্থসের জন্য, 1 month 2 monthsের জন্য এটা খুলে ফেলা যাবে আর কি। অ্যামেজিং আপু, আপনার গল্প আমরা আরো শুনবো, তবে বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে এসে আমরা আমাদের কনভারসেশন ক্যারি অন করছি। অসম্ভব সাহসিকতার পরিচয় দেখিয়েছে আমাদের আজকের নন্দিনী। খেয়ে না খেয়ে দিন রাত সকাল দুপুর কোনো বেলার খোঁজ খবর না রেখে তিনি ট্রাভেল করেছেন এবং বিশ্ব জয় করার উদ্দেশ্যে তার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। আমরা নিব ছোট্ট একটি বিরতি। আপনারা দেখছেন বার্জার লাক্সারি সিল্ক নিবেদিত #নন্দিনী। তবে বিরতিতে যাবার পূর্বে দেখে নিব পৃথিবীকে আলোকিত করা নন্দিনীদের খবর। দেখতেই থাকুন নাগরিক টেলিভিশন। উচ্চ লাফে স্বর্ণপদক জয়ী অ্যাথলেট মর্জিনা খাতুন ছিলেন জাতীয় নারী ফুটবল দলের সদস্য, এখন সাঁতারু সংগঠক। এবার তিনি হয়েছেন কুষ্টিয়া মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান। এলাকায় তিনি সমাজকর্মী হিসেবেও পরিচিত। সাঁতারু গড়তে যা যা করার তার সবই করবেন জনপ্রতিনিধি মর্জিনা। ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ওয়াও উইমেন অব দ্য ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল 2019। বিশ্বজুড়ে নারী ও কিশোরীদের অংশগ্রহণ বৃদ্ধি, সুযোগ তৈরি, দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানো, তাদের সম্ভাবনা ও জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত নিতে পরামর্শক হিসেবে কাজ করে ওয়াও ফেস্টিভ্যাল। এটি নারীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় উৎসব। 2010 সালে লন্ডনে যাত্রা শুরু হয় এই উৎসবের। বর্তমানে তা বৈশ্বিক উৎসব, যা 5টি মহাদেশে অনুষ্ঠিত হয়। স্লোভাকিয়ার ইতিহাসে এই প্রথম নারী প্রেসিডেন্ট হলেন জুজানা কাপুতোভা। আইনজীবী হিসেবে সুনাম কুড়ানো জুজানার রাজনীতিতে এবারই হাতেখড়ি। এর আগে তার দল লিবারেল প্রোগ্রেসিভ স্লোভাকিয়া পার্টি পার্লামেন্টে কোনো আসন পায়নি। 45 বছর বয়সে জুজানা শতকরা 58.3% ভোট পেয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। জাহরা ইলহাম গান দিয়েই লড়েছেন তালেবানদের সঙ্গে। আমেরিকান আইডলের আদলে আয়োজিত আফগান স্টার প্রতিযোগিতায় এই প্রথম কোনো নারীর বিজয় দেখল আফগানবাসী। গত 13 বছর ধরে এই পুরস্কারটি নারীদের কাছে অধরাই ছিল। দেশের বেশিরভাগ নারী যখন তালেবানের ভয়ে ঘরে বন্দী, তখন ইলহামের এই খেতাব বিজয় এনে দিয়েছে আফগান নারীদের। আবারও স্বাগত বার্জার লাক্সারি সিল্ক নিবেদিত #নন্দিনীতে। বিরতিতে যাবার পূর্বে কথা বলছিলাম আমাদের আজকের নন্দিনী বিশ্বজয়ী নাজমুন নাহারের সাথে। আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি, বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্টে পা রাখা প্রথম বাংলাদেশি নারী। ছোটবেলায় ইচ্ছে ছিল পাইলট হবার, তবে হলেন পর্বত আরোহী। তবে আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণ করেছেন ঠিকই।
আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি নিশাত মজুমদারকে। আপনাকে তো প্রথম আমি পেয়েছিলাম আমার এক ফ্যাশন শোর ক্যাটওয়াকে, সেই কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে আমার। একদম ঠিক। হ্যাঁ, মাউন্টেন ক্লাইম্বিং যখন ভাবি আমরা, তখন আমরা কিন্তু ভাবি যে আচ্ছা কতগুলো পাহাড়ের জায়গা আছে, পা দিয়ে উঠে গেলাম, কিন্তু সেটা অত সহজ নয়। একজন মাউন্টেন ক্লাইম্বার বাংলাদেশ থেকে নিজেকে গড়ে তোলে কিভাবে? ধন্যবাদ। আসলে কাজটা খুব কঠিন, আর যেহেতু এটা প্রথম ছিল, আমরা যখন শুরু করেছি কাজটা মাউন্টেনিয়ারিং বাংলাদেশে, একেবারেই প্রথম বাংলাদেশে মাউন্টেনিয়ারিং এর জন্য একটা ক্লাব প্রতিষ্ঠা হয় 2004 সালে। তাদের লক্ষ্য ছিল 10 বছরের মধ্যে বাংলাদেশ থেকে ছেলেমেয়েরা মাউন্ট এভারেস্টে যাবে, পৃথিবীর বিভিন্ন দেশের পাহাড় পর্বতে যাবে। তো সেই লক্ষ্যেই টিমটা তৈরি করা হয় এবং আমি সেই সাথে যুক্ত হয়েছি 2006 সালে। মানে 2003 সালে আমি বাংলাদেশের সবচেয়ে উঁচু চূড়া যেটা কেওক্রাডা, সেখানে গেছি এবং তারপরে এই পাহাড়ের সাথে সম্পৃক্ত। 2006 সালে আমি প্রথম এভারেস্টকে মানে নিজে এই চর্মচক্ষু দিয়ে প্রথম দেখতে পাই এবং তারপরে সেখান থেকে স্বপ্নটা আরেকটু শক্ত হয়। তারপর আমি যেটা করি যে ট্রেনিং নেই, এটা তো একটা একাডেমিক বিষয়। ট্রেনিং এর জায়গা আছে আমাদের দেশে? আমাদের দেশে নেই, আমাকে দেশের বাইরে আমাদেরকে নেপাল বা ভারত বা বাইরে যেতে হয়। তো আমি ভারত থেকে প্রশিক্ষণ নিই। প্রশিক্ষণ নিয়ে আসার পরে তারপর শুরু হয় আমার বিভিন্ন জায়গায় অভিযান, বিভিন্ন পাহাড়ের অভিযান। ছোট 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 পাহাড়ে যেতে 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 এক সময়ে মনে হলো যে এবার এভারেস্টে যাওয়া। তবে এইখানে একটা গল্প আছে। আমি জানি না যে আপনি জানেন কিনা যে আমাদের পৃথিবীতে একটা পাহাড় আছে যে পাহাড়টা বাংলাদেশের নামে। তাই? সত্যি। ওকে। তো এরকম একটা আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা তিনি চিন্তা করেছেন এরকম একটা পাহাড় যদি হয় তাহলে কেমন হয়। তারপর নেপাল সরকারের সাথে কথা বলে এবং নেপাল সরকার রাজি হয়, হ্যাঁ এটা সম্ভব। যদি তোমাদের দেশের মানে বাংলাদেশের একটা টিম নেপালের কোনো পাহাড় যেটা এই পর্যন্ত কেউ উঠতে পারেনি, সেরকম একটা পাহাড় যদি তোমরা অ্যাচিভ করতে পারো, ক্লাইম্ব করতে পারো, তা সেটা সম্ভব। তখন আমরা সেই চ্যালেঞ্জটা গ্রহণ করি এবং এটা এরকমই চ্যালেঞ্জিং ছিল। ওই পাহাড়টা আমাদের আগে ইউরোপিয়ান 13টা দল চেষ্টা করেছে, কিন্তু তারা পারেনি। তো আমরা ছিলাম 14তম দল। আমরা চেষ্টা করি এবং আমরা পারিনি কেন এবং আপনারা পেরেছিলেন কিভাবে? সেটাই বলছি। তো ওই পাহাড়টা যখন আমরা ক্লাইম্ব করে চলে আসি, ফিরে আসি, তখন আমাদের শেরপা বলে যে এই পাহাড়টা এভারেস্টের চাইতেও কঠিন। ঠিক তখন আমার মাথার মধ্যে কি জানি একটা খেলে যায়। আমার মনে হয় এটা যদি এভারেস্টের চাইতে কঠিন হয় তাহলে কেন আমি এভারেস্ট চেষ্টা না করি, না চেষ্টা করতে পারি। তারপর আমি আবার মানে এই স্বপ্নটাকে নতুন ভাবে আমি ধারণ করা শুরু করলাম। কিন্তু এই পাহাড়ের প্রতি ভালোবাসাটা একটু জানতে চাই। একেবারে কি ছোটবেলা থেকে শখ ছিল যে আমি পর্বতারোহী হব? পাহাড়টা হচ্ছে কি খুব ওয়াইল্ড, ওখানে কোনো জনমানব নেই, কোনো জনবসতি নেই, মানে একা মানুষ। মনে হয় যেন প্রকৃতিতে আসলে কেন আমার কাছে মনে হয় সারেন্ডার করা। যখন সমুদ্রের কাছে যায় মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু বলে যে আমি আজকে থেকে আরেকটু ভালো মানুষ হয়ে উঠবো। আমি এই সমুদ্রের কাছে আমার যত কালিমা আছে, যত দোষ আছে, যত খারাপ কিছু আছে, আমি সব সমুদ্রে সমর্পণ করলাম। আমি আজকে থেকে আরেকটু ভালো মানুষ হয়ে উঠলাম। তো আমার কাছে মনে হয় পাহাড়, সমুদ্র, জঙ্গল, এই সব জায়গাগুলো এরকম মানুষের সারেন্ডার করার জায়গা। যত উপরে উঠি আমরা তত কিন্তু আমাদের অক্সিজেনের অভাব হয় এবং সেই জায়গাটাও কিন্তু কষ্টের একটা ব্যাপার বলবো, শারীরিকভাবে কষ্ট, কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছানোর আবার সেই উদ্যমটা, এই দুটোকে ফাইট করেন কিভাবে? খুব কঠিন। আমার এখনো মনে আছে যখন আমরা একটা পথের ভেতর দিয়ে যাচ্ছি যেখানে একেবারে ব্যারেন, কিছু নেই, আশেপাশে শুধু দেখা যাচ্ছে বড় বড় পাথরের বোল্ডার বা ছোট ছোট ঘাস আছে। যখন আমার খুব কষ্ট হচ্ছে, মানে পারছি না, তখন আমি হয়তো বা ওই পাথরটাকে ছুঁয়ে বলছি যে এই পাথরের মধ্যে তো শক্তি আছে, এই শক্তিটা হয়তো আমার মধ্যে ট্রান্সফার হবে। বা এই যে ঘাসের যে এখানে এই ছোট্ট ঘাস, ও যদি এখানে বেড়ে উঠতে পারে, এখানে এই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে, আমি কেন পারবো না? আমি জানি না কি হয়, তারপর হয়তো বা শক্তি ফিরে পাই। আমার কাছে মনে হয় কি মানুষ না আসলে পাহাড় কিন্তু জয় করা যায় না, বা প্রকৃতিকে জয় করা যায় না, বা এই যে আমরা বলি না আমরা জয় করছি, মানুষ কিন্তু কোনো কিছু জয় করতে পারে না। শুধু মানুষ নিজের সীমাবদ্ধতাকে জয় করতে পারে। আমাদের প্রত্যেকটা মানুষেরই সীমাবদ্ধতা আছে, আমাদের এই যে সামাজিক সীমাবদ্ধতা বলি, প্রাকৃতিক সবকিছু, কিন্তু আমরা হচ্ছে এই জায়গাগুলোকে জয় করি। তো এই জায়গাটা জয়ের যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা গ্রহণ করতেই মানুষ ভালোবাসে যে হ্যাঁ আমি আমার এই সীমাবদ্ধতাটুকু
জয় করব। জয় করলাম। খুব সুন্দর একটা কথা বলেছেন। আসলে মানুষ তাদের সীমাবদ্ধতাকে জয় করে এবং পাহাড় পর্বত প্রকৃতি এত বড় যে তাকে জয় করার কিছু নেই। হ্যাঁ। দুজনেই নন্দিনী, আমাদের দুজনেই কিন্তু নিজেদের সীমাবদ্ধতা পেরিয়ে এগিয়ে যাচ্ছেন এবং আমাদের দেশকে কিন্তু বিশ্ব দরবারে পৌঁছে দিচ্ছেন। নিশাত মজুমদার এবং নাজমুন নাহার দুজনের গল্প শুনে আমারও মন ছুটে যাচ্ছে প্রকৃতিতে। তবে এবারে নিতে হবে একটি বিরতি। আপনারা দেখছেন ভার্চুয়াল লাক্সারি সিল্ক নিবেদিত #নন্দিনী। দেখতেই থাকুন নাগরিক টেলিভিশন। আবারও স্বাগত ভার্চুয়াল লাক্সারি সিল্ক নিবেদিত #নন্দিনীতে। বিরতিতে যাবার পূর্বে কথা বলছিলাম আমাদের আজকের নন্দিনী নাজমুন নাহার এবং সেই সাথে আমাদের সাথে আছেন বিশেষ অতিথি নিশাত মজুমদার। খুবই ভালো লাগছে দুজনকে পেয়ে, কিন্তু আমারও একটু ভ্রমণ পিপাসু মন আছে। তো সেই জায়গাটা থেকে দুজনে যে এত প্রতিবন্ধকতার মাঝেও নিজেদেরকে শক্ত করে আমাদের দেশকে বিশ্ব দরবারে তুলে ধরছেন, সেটার জন্য কিন্তু আপনাদেরকে অনেক অভিনন্দন। কেমন যেন একটা শক্তি পাচ্ছি দুজনের কাছ থেকেই। সেই শক্তি, সেই হাতটা আসলে আমিও ধরতে চাই দুজনের মধ্যে, বিকজ আমি যখন পাশে বসে ওনার গল্প শুনছি তখন আমার মনে হচ্ছে যে সেটা আমি। হ্যাঁ, এটা আমার ফিল হয়েছে আসলে, যে এই মানুষটা আমার আরেকটা বিশাল বড় ইন্সপিরেশন। এবং আমাদের দুজনের কিন্তু মানে আমরা দুজন একই ডিস্ট্রিক্টের মানুষ, সেই জায়গা থেকে আমাদের দুজনের মধ্যে একটা কেমন যেন সুতোর টান আমি পেয়ে গেছি। নিশাত আপু, অভিযাত্রা এবং অভিযান এই বিষয়গুলো থেকে প্রতিবন্ধকতাগুলোকে ভেঙে দিয়ে যে এগিয়ে গেছেন আপনারা, এরপর কি আসলে খুব কি আমরা ভেঙে এগোতে পেরেছি আমি সেটা মনে করি না। মনে করি এখনো অনেক কিছু করার বাকি আছে আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া মানুষরা আছে, যারা একটু বঞ্চিত বা যারা বিশেষ করে শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে সামনে নিয়ে আসা, এগুলো মানে সবাই যখন একসাথে হাতে হাত ধরে না হাঁটতে পারা পর্যন্ত এই অভিযানের কিন্তু শেষ হবে না। তো অনেক দূর এখনো চলার বাকি আছে আমাদের। বাঙালি নারীদের প্রতিবন্ধকতাটা কোথায় হয়? প্রতিবন্ধকতা আসলে তো মূলত এইখানে আমরা সাইকোলজিক্যাল স্ট্রাগল যেটাকে বলে, চিন্তায় আমরা আমাদের হাত পা বাঁধা, কিন্তু মস্তিষ্কের আমাদের হাত পা বাঁধা থাকে। কিন্তু এই জায়গাগুলো আসলে অনেক দিনের চর্চার ফলে এসেছে, তো আবার অনেক দিন চর্চার ফলে এই জায়গা থেকে আমাদের বের হতে হবে। কিন্তু এখন কিন্তু মেয়েরা আমার কাছে, আমি হয়তো বা এটা নন্দিনীতে বলেই বলা যায় হয়তো, এখন কিন্তু মেয়েরা আমার কাছে মনে হয়, আমার যারা পুরুষরা আছেন তারা আমাকে মাফ করবেন, মেয়েরা কিন্তু অনেক এগিয়েছে অনেক ক্ষেত্রে পুরুষদের চাইতেও। তো এই জায়গাটা মানে সেটা কিন্তু তার নিজেকে জয় করেছে সে। তো এই আমরা সমাজের যে স্ট্রাগলগুলো, প্রতিবন্ধকতাগুলো মেয়েদের কিন্তু বেশি মোকাবেলা করতে হয়। তো এগুলো আমরা অলরেডি কিন্তু পার হয়ে যাচ্ছি। আমার মনে হয় সেই মোকাবেলার কারণেই হয়তোবা আমরা এত শক্ত, এত স্ট্রং হয়ে এগিয়ে যাওয়ার সেই ইচ্ছাটা আমাদের হয়। এটা কি আপু, এখানে আমি আপনার সাথে একটু বলতে চাই, মানে নারী কিন্তু প্রকৃতির খুব কাছাকাছি একজন। আপনি যদি দেখুন, নারীর সাথে কিন্তু প্রকৃতির তুলনা করা হয়, এটা কিন্তু আসলেই তাই। মানে সে কিন্তু প্রকৃতি যেই শক্তিটা আছে একজন নারীর মধ্যে সেই শক্তি আছে। তো আমরা হয়তো আমরা স্বীকার করতে চাই বা চাই না, কিন্তু এটা আমি বিশ্বাস করি। আসলে আপু যেটা বলেছে সেটা সত্যি, যে পাহাড়ের উপরে গেলে প্রকৃতির সাথে যখন আপনি একাত্ম হয়ে যাবেন তখন আপনার মনে হবে যে বিধাতা আপনার খুব কাছাকাছি এবং বিধাতাকে আপনি খুঁজে পেয়েছেন ওই প্রকৃতির মধ্যে, এই জিনিসটা ফিল হবে। এবং আমি যখন বারবারই আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় যাই, গিয়ে আবার ফিরে আসি, তখন আমার মনে হয় যে আমি পৃথিবীর কাউকে ঘৃণা করতে পারবো না। কারণ আমি মানুষের এত বৈচিত্র্যতা দেখেছি। পৃথিবীর এক পারে মানুষের জীবন একরকম, অন্য পারে আরেক রকম, কেউ খেতে পারছে না বা কারো ঘুমানোর জায়গা নেই, 58 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে সে পুড়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে এই যে এই ভ্যারিয়েশনের মধ্যে, এই ছোট্ট জায়গাটার মধ্যে আমরা খুব অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি জার্নি করার জন্য। আমাদের জীবনটা একটা জার্নি। এই জার্নির সময়টা আমাদেরকে খুব ভালো চিন্তা করতে হবে, সবার জন্য সবার ভালো করতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দুজনেই কিন্তু নানান প্রতিকূলতার মাঝ দিয়ে এগিয়ে যাচ্ছেন। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে, নিশাত আপুকে দিয়ে শুরু করি। দর্শকদের জন্য আসলে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আর পাশাপাশি শুধু একটাই অনুরোধ থাকবে যে আমরা আমাদের ভালো লাগার কাজটা যেন আমরা চালিয়ে যাই। সেই ভালো লাগার কাজটা বা স্বপ্ন থেকে কখনো যেন পিছন ফিরে না আসি। সুন্দর বলেছেন আপু আপনি।
আমি বলতে চাই যে আসলে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখবে এবং স্বপ্নের পথে এগিয়ে যাবে, লক্ষ্য স্থির করবে, তবে আমরা একটা সুন্দর বাংলাদেশ এবং সুন্দর পৃথিবী আমরা গড়তে পারবো। আমাদেরকে আত্মপ্রত্যয়ী হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে এবং প্রতিটি ছেলে মেয়েকে শিক্ষিত হতে হবে, পরিশ্রমী হতে হবে। বাহ, সুন্দর, দুজনেই কিন্তু খুব সুন্দর বলেছেন এবং আমার চোখে আপনারা দুজনই নন্দিনী। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পাশে আমরা দেখতে পাচ্ছি স্মৃতির আঙিনা একটি কাজ, সেখানে কিছু লেখার জন্য অনুরোধ করব যা আমাদের স্মৃতি হয়ে থাকবে আজীবন। তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। হরিপ্রভা তাকেদা ভারতবর্ষের প্রথম নারী যিনি জাপান যাত্রা করেন। তার জাপানের সফর ছিল মাত্র 4 মাসের, আর সেই সফর নিয়ে তিনি লিখেছেন বঙ্গ মহিলার জাপান যাত্রা নামের ভ্রমণ কাহিনী। আমাদের আজকের পর্ব উৎসর্গ করছি হরিপ্রভা তাকেদাকে। হরিপ্রভা তাকেদা, প্রকৃত নাম হরিপ্রভা মল্লিক, জাপানি বধূ, বাঙালির জাপানি বিয়ে, ইতিহাসে প্রথম। মাতৃনিকেতন আশ্রমের সাথে যুক্ত। 1907 সালে বিয়ে করেন জাপানি যুবককে। দুজনে মিলে গড়ে তোলেন ঢাকা সোপ ফ্যাক্টরি। 1912 সালে প্রথম ভারতীয় মহিলার জাপান যাত্রা, যা দেশে আলোড়ন তোলে। প্রথম জাপান সফরে কাটান 4 মাস। 1915 সালে লেখেন ভ্রমণ বৃত্তান্ত বঙ্গমহিলার জাপান যাত্রা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে স্থায়ীভাবে জাপান গমন, নেতাজি ও রাসবিহারী বসুর যোগাযোগ। 1947 সালে দেশে ফিরে আসেন। 1972 সালে কলকাতায় মারা যান বাংলার আয়রন লেডি হরিপ্রভা তাকেদা। তার প্রথম জাপান যাত্রার শতবর্ষে তথ্যচিত্র নির্মিত হয়। হাজার প্রতিকূলতার মাঝেও নারীরা এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে তুলে ধরছে আমাদের দেশকে। আমাদের আজকের নন্দিনী আপনাদের কেমন লাগলো তা জানাতে লগ ইন করুন www.facebook.com/nagarik.media-তে। আপনাদের আশেপাশের নন্দিনীদের খবর আমাদের জানান। চলে যাব আমাদের নিয়মিত পর্ব স্মৃতির আঙিনায়। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে আগামী সপ্তাহে নতুন এক পর্বে নতুন এক নন্দিনীকে নিয়ে। দেখতেই থাকুন বার্জার লাক্সারি সিল্ক নিবেদিত #নন্দিনী। ছাড়নি, লোকে জানে তুমি হার মাননি। নন্দিনী, প্রিয় নন্দিনী, নন্দিনী, প্রিয় নন্দিনী, নন্দিনী, নন্দিনী। নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।